নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিই আজকের হেডলাইন। আমি যে সৌজন্য দেখিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় দেখাতে পারেননি। আমি কারো সমর্থন চাই না, আমি নিজের নীতি মেনে চলি। সাত সকালে বিরোধীদের ধুয়ে দিলেন দিলীপ ঘোষ। ফিরল মহাকুম্ভের আতঙ্ক। গোয়ার মন্দিরের শোভাযাত্রায় পদপিষ্ট হয়ে মৃত অন্তত 7, আহত বহু। হাসপাতালে মুখ্যমন্ত্রী, খোঁজ নিলেন উদ্বিগ্ন মোদী। দিলীপকে অপমান, বিজেপির কর্মসূচি তালিকা থেকে বাদ নাম। সাত সকালে দলের বিরুদ্ধে চাঁচা ছোলা জবাব দিলীপের। যুদ্ধ করতে প্রস্তুত, মোদী যদি চান সীমান্তে যুদ্ধে জাবগায় আত্মঘাতী বোমা বেঁধে পাকিস্তান হামলা করব, বললেন কর্ণাটকের মুসলিম মন্ত্রী। বারবার ভেজাল ওষুধ কাণ্ড, রাজ্য স্বাস্থ্য ব্যবস্থার ভবিষ্যৎ কোথায়? মেদিনীপুরের পুনরাবৃত্তি সাগর দত্ত মেডিকেলে ভেজাল ইঞ্জেকশনে মৃত প্রসূতি, অসুস্থ 10। জল না পেলে রক্ত বইবে, পেহেলগাঁও হামলা নিয়ে ভারতকে হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের 2 মন্ত্রী। মোদী করলে মন্দির, মমতা করলে নয়, এ বিচার আমার নয়। রাম মন্দির প্রসঙ্গ তুলে দিলেন জবাব। মন্দির রাজনীতিতে দলকেই বিঁধলেন দিলীপ ঘোষ। এ নিয়ে 9 দিন ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের, জবাব দিচ্ছে ভারত। আইসিডিএস পরিষেবায় চরম অবহেলা, শিশুদের জোটে শুকনো ভাত, বছরের পর বছর এক চিত্র। কবে জাগবে প্রশাসন, প্রশ্ন গ্রামবাসী। 7 জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস। গরম থেকে স্বস্তি পাবে কলকাতা, রইল আবহাওয়ার মেগা আপডেট। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে। আমি সৌজন্য দেখিয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায় সৌজন্য দেখাতে পারেননি। তার দীঘা সফর এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নিয়ে এমনই দাবি করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। শনিবার সকালে কলকাতায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি। দিলীপবাবু বলেন, আমি কারো সমর্থন চাই না, আমি নিজের নীতি মেনে চলি। দিল্লিতে যখন হাজার হাজার লোক নিয়ে যোগদান করানো হয়েছিল, আমাকে ডাকা হতো, আসুন যোগদান করান। আমি বলেছিলাম আমি বাংলায় রাজনীতি করি, এখানে পাঠান, এখানে জয়েন করবে, এখানে রাজনীতি করবে, না হলে আমি ভরসা করি না। দিল্লির লোক হয়তো বলতে পারে কথা শোনে না, ওটা আমার কাজ নয়। আমি জানি আমার কাজ কোনটা। আমি কারোর সামনে কোনো দিন হাত জোর করে দাঁড়াইনি, দিল্লি গিয়ে কারো সাক্ষাৎ চাইনি, কিন্তু পার্টি দাঁড় করিয়েছি। সেজন্য যারা আজকে বড় বড় কথা বলছেন তারা বিভিন্ন দল থেকে এসেছে। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে দিলীপবাবু বলেন, আমি যে সৌজন্য দেখিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে গিয়ে, উনি তো দেখাতে পারেননি। উনি যদি রাম মন্দিরে যেতেন, সৌজন্য দেখাতেন, আজকে ওনাকে মন্দির করতে হয়েছে। রামনবমীর মিছিল করতে হচ্ছে তৃণমূলকে, সেই তো করতে হলো। কেন যাননি উনি? উনি সৌজন্য দেখাননি, দিলীপ ঘোষ সৌজন্য দেখিয়েছে। গোয়ার লাইরাই দেবীর মন্দিরে পদপিষ্ট হয়ে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে, আহত 30-এরও বেশি। শুক্রবার অনেক রাতে শিরগাঁওয়ে মন্দিরের বার্ষিক শোভাযাত্রা শ্রী লাইরাই যাত্রায় অংশ নেন হাজার হাজার মানুষ। তখনই ঘটে যায় অঘটন। আহতদের গোয়া মেডিকেল কলেজ এবং উত্তর গোয়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেন এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত উত্তর গোয়া জেলা হাসপাতালে আহতদের দেখতে গিয়েছেন, পরিস্থিতির খোঁজ নিয়েছেন তিনি। এরপরে এক স্যান্ডেলে তিনি জানিয়েছেন যে গোটা পরিস্থিতি তিনি ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণে রেখেছেন। পাশাপাশি প্রমোদ আরও জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও তার কথা হয়েছে। তিনি এই কঠিন সময় পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন। প্রমোদকে লিখতে দেখা যায়, আজ লাইরাই যাত্রার সময় পদপিষ্ট হওয়ার মর্মান্তিক দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত। আমি হাসপাতালে গিয়ে আহতদের দেখে এসেছি এবং তাদের সব রকমভাবে সহায়তার আশ্বাস দিয়েছি। ব্যক্তিগতভাবে পুরো পরিস্থিতি আমি পর্যবেক্ষণে রেখেছি, যাতে সম্ভাব্য সব রকম পদক্ষেপ করা যায়। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমার কথা হয়েছে, তিনি গোটা পরিস্থিতির বিস্তারিত বিবরণ জানতে চেয়েছেন, সেই সঙ্গে এই কঠিন সময় পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন। প্রিয় দর্শক, সংবাদ বাংলার সত্যের সন্ধানে নির্ভরযোগ্য সংবাদ আপনার পাশে। আজকাল অনেকেই ভুল তথ্য ছড়াচ্ছে, কিন্তু আমরা শুধুমাত্র সত্য এবং যাচাই করা খবরই আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। কোনো পক্ষ নয়, শুধুই প্রকৃত সংবাদ। আমাদের লক্ষ্য 1000 লাইক। যেই জেলা থেকে সবচেয়ে বেশি কমেন্ট আসবে সেই জেলার খবর আমরা আরো বেশি কভার করব। আপনি কোন জেলা থেকে শুনছেন কমেন্টে জানান।
গত কয়েকদিন ধরে বিজেপির অন্দরে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে দিলীপ ঘোষকে ঘিরে। প্রাক্তন রাজ্য সভাপতি হওয়া সত্ত্বেও দলের সাম্প্রতিক কোনো কর্মসূচিতেই তাকে দেখা যাচ্ছে না। শনিবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণের সময় নিজেই দিলীপ জানান, আমার তো অফিসিয়াল কোনো কর্মসূচি নেই, আমি নিজের মতন অরাজনৈতিক প্রোগ্রামে যাচ্ছি, মাঝে মাঝে রেস্ট নিচ্ছি। 30 এপ্রিল দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ঘিরে রীতিমতো অস্বস্তিতে পড়ে রাজ্য বিজেপি। তারপর থেকেই দিলীপ ঘোষকে নিয়ে দলের অন্দরে শুরু হয় চাপানউতোর। বিজেপির একাধিক নেতা তাকে প্রকাশ্যে আক্রমণ করেছেন। বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ তাকে ক্লোজড চ্যাপ্টার বলে কটাক্ষ করেছেন। বিধায়ক অশোক দিন্দাও পিছিয়ে থাকেননি, তবে কারো নাম না করে দিলীপ কড়া জবাব দিয়েছেন। আগেও অনেকেই এভাবে বলেছে, পায়ে পায়ে হাত দিয়ে ক্ষমা চেয়েছে। হঠাৎ বিজেপি যারা, তারা অনেক কিছু বলবে। আমি কারো কাছে মাথা নত করিনি, দিল্লিতে কারো অ্যাপয়েন্টমেন্ট চাইনি, আমি পার্টি করেছি। নিজের ভূমিকা নিয়ে আত্মবিশ্বাসী দিলীপ জানান, আমি গত 3 বছর ধরে দলের কোন কর্মসূচিতে থাকি, আমি নিজের কর্মসূচি নিজেই তৈরি করি। সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে যাই, সব প্রোগ্রাম তো লেখা থাকে না। জগন্নাথ মন্দিরের যাওয়া নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব তার সঙ্গে কোনো কথা বলেছেন কিনা তা নিয়েও ছিল জল্পনা। দিলীপ এদিন স্পষ্ট জানান, এখনো পর্যন্ত বিজেপির কোনো কেন্দ্রীয় নেতার সঙ্গে এই নিয়ে কথা হয়নি। দলীয় কার্যকলাপ থেকে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ছেন দিলীপ, এমন ইঙ্গিতেই জল্পনা তীব্র হচ্ছে রাজনৈতিক মহলে। জম্মু কাশ্মীরের পাহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এরই মাঝে দাবি উঠেছে বদলার। তবে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া আবার যুদ্ধের বিরুদ্ধে বলেছিলেন, জানিয়ে বিতর্কও শুরু হয়েছিল। এবার তারই সরকারের আবাসন এবং সংখ্যালঘু মন্ত্রী জামির আহমেদ খানের একটি বিবৃতি ভাইরাল হয়েছে। মন্ত্রীকে সেই ভিডিওতে বলতে শোনা যায়, আত্মঘাতী বোমা নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করতে চলে যাবেন তিনি। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে জামির বলেন, পাকিস্তান বরাবরই ভারতের শত্রু। এমন দুঃখের দিনে যদি প্রধানমন্ত্রী মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাকে সুযোগ দেন, তবে আমি নিজেই সীমান্তে গিয়ে লড়াই করতে প্রস্তুত। আমরা সবাই ভারতীয়, আমরা হিন্দুস্তানি। পাকিস্তানের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। পাকিস্তান সব সময় আমাদের শত্রু দেশ। প্রধানমন্ত্রী মোদীকে আত্মঘাতী বোমা সরবরাহের আহ্বানও জানিয়েছেন এই কংগ্রেস মন্ত্রী। তিনি বলেন, আমি যুদ্ধের জন্য পাকিস্তান যাব, মোদী শাহ আমাকে আত্মঘাতী বোমা দিন, আমি তা বেঁধে পাকিস্তানে গিয়ে হামলা করব। এর আগে জম্মু কাশ্মীরের পাহেলগাঁওয়ে জঙ্গি হামলার তীব্র নিন্দা করে একে অমানবিক কাজ বলে মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, প্রত্যেক ভারতীয়র ঐক্যবদ্ধ হওয়া উচিত। এখন আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময়। কেন্দ্রীয় সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, জাতীয় নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রী মোদীর কড়া পদক্ষেপ করা উচিত। প্রসঙ্গত 22 এপ্রিলের এই জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন 25 জন পর্যটক এবং এক স্থানীয় কাশ্মীরি। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলায় জড়িত সন্ত্রাসীরা পর্যটকদের ধর্ম জিজ্ঞেস করায় তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এই হামলার পর থেকেই গোটা দেশে ক্ষোভে ফুঁসছে। কেন্দ্রীয় সরকারও হামলার পরই পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করে। সরকার সিন্ধু জলচুক্তি বাতিল করে এবং ভারতে আসা পাকিস্তানি নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশ দেয়। বর্তমানে বিভিন্ন দেশে শান্তির আবেদন জানালেও ভারতের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এই সন্ত্রাসবাদী হামলার জবাব দেবে ভারত। মেদিনীপুর মেডিকেল কলেজে বিষাক্ত স্যালাইন কাণ্ডের পুনরাবৃত্তি এবার উত্তর 24 পরগনার সাগর দত্ত মেডিকেল কলেজে। মঙ্গলবার রাতে এক প্রসূতির মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে স্বাস্থ্য মহলে। রবিবার এবং সোমবার সিজারের পরে কয়েকজন প্রসূতিকে একটি অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেওয়া হয়। এরপরে সোম ও মঙ্গলবার মিলিয়ে 11 জন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। নিমতার বাসিন্দা পম্পা সরকারকে আইসিইউতে স্থানান্তরিত করা হলেও মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়। বিপত্তির কেন্দ্রে থাকা অ্যামিকাসিন ইনজেকশনটির পুরো ব্যাচ বাতিল করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। উপাধ্যক্ষ সুজয় মিস্ত্রির নেতৃত্বে 7 সদস্যের অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে স্বাস্থ্য ভবন আলাদাভাবে আরও কঠোর ব্যবস্থা নিয়েছে। মঙ্গলবার রাতে সাগর দত্তে পৌঁছন রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা অনিরুদ্ধ নিয়োগী। শুক্রবার 5 জন প্রসূতি এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ নিয়ে আলাদা তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেয় স্বাস্থ্য দফতর। ময়না তদন্ত হয়নি কারণ পম্পার মৃত্যু অস্বাভাবিক হিসাবে চিহ্নিত না হওয়ায় এবং পরিবারের তরফে দাবি না আসায় আইন অনুসারে দেহ তুলে নেওয়া হয়েছে।
চিকিৎসক সংগঠনগুলি এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। সার্ভিস ডক্টরস ফোরাম এবং অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস বিচার বিভাগীয় তদন্ত এবং ওষুধ পরীক্ষার দাবি তুলেছে। মেডিকেল সার্ভিস সেন্টার রাজ্য সরকারকে দায়ী করে বলেছে, রাজ্যে প্রসূতি মৃত্যুর ঘটনা বেড়েই চলেছে এবং ভেজাল ওষুধ ব্যবহারের প্রবণতা বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনে নামবে তারা। এই মৃত্যুর কারণ হিসাবেই ওষুধের বিষক্রিয়া উড়িয়ে দিচ্ছেন না স্বাস্থ্য ভবনের চিকিৎসকরাও। সস্ত্রীক দীঘার জগন্নাথ মন্দির দর্শন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে প্রবল বিতর্ক। শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার, বিজেপির অন্তরেও এই নিয়ে ক্ষোভ দেখা যায়। তবে TV9 বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এসে সেই বিতর্কে নিজের অবস্থান স্পষ্ট করলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, মোদিজি উদ্বোধন করলে মন্দির, মমতা করলে নয়। এ বিচার আমার নয়। রাম রাম, জগন্নাথ জগন্নাথ, বিশ্বনাথ বিশ্বনাথ, আমি সবার কাছেই যাব। তার দাবি, তিনি ধর্মীয় ভাবাবেগ থেকে মন্দির দর্শনে গিয়েছেন, রাজনীতির উদ্দেশ্যে নয়। শুভেন্দুর মন্তব্য, অধর্মের মন্দির নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ বলেন, আমি ওই বিতর্কে যাব না, সব ভালো, সব ধার্মিক। তিনি স্পষ্ট করেন, দলের তরফ থেকে কোনো নিষেধ না আসাতেই তিনি গিয়েছেন। বলেন, আমাকে যদি আমার সভাপতি বলতেন যাবে না, আমি যেতাম না, কিন্তু দলের পক্ষ থেকে এমন কিছুই বলা হয়নি। রাম মন্দির প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেখানে 750-র বেশি VIP ছিলেন, নানা ধর্মের নানা রুচির মানুষ, কেউ প্রশ্ন তোলেননি। তবে মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির উদ্বোধন করলেই তা অধর্ম হয়, এই প্রশ্নের মাধ্যমে তিনি বিজেপির মন্দির রাজনীতির দ্বিচারিতা তুলে ধরেন। এই বক্তব্যে গেরুয়া শিবিরে বাজছে অস্বস্তি, রাজনৈতিক মহলে জল্পনা। দিলীপকে ক্রমশ দলীয় লাইনের বাইরে গিয়ে নিজের অবস্থান তৈরির চেষ্টা করছে। ওড়িশায় পরিযায়ী শ্রমিকদের উপর ধারাবাহিক হামলা এবং অত্যাচারের ঘটনায় কেন্দ্রীয় হস্তক্ষেপ চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। তার অভিযোগ, বাংলার শ্রমিকদের উপর একের পর এক আক্রমণ চলছে, যা অত্যন্ত উদ্বেগজনক। চিঠিতে তিনি 4 দফা দাবি জানিয়েছেন। হামলাকারীদের চিহ্নিত করে শাস্তি, শ্রমিকদের নিরাপত্তা সুনিশ্চিত করা, কেন্দ্রীয় তদন্তকারী দল পাঠানো এবং ফিরে আসা শ্রমিকদের জন্য ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা। পাঠান আরও উল্লেখ করেন, ওড়িশায় কাজ করতে যাওয়া শ্রমিকদের মোবাইল, অর্থ, এমনকি আধার কার্ড ছিনতাই করা হচ্ছে। কোথাও কোথাও তাদের বাসস্থানেও হামলা হয়েছে। 2024 সালের আগস্ট-সেপ্টেম্বরে এমন ঘটনার নজির থাকলেও এবার পরিস্থিতি আরও ভয়াবহ বলে দাবি তাঁর। তিনি বলেন, ধার্মিক ও আঞ্চলিক পরিচয় ভিত্তিতে শ্রমিকদের নিশানা করা হচ্ছে, যা ভারতের সংবিধানের ঐক্য এবং ভ্রাতৃত্ববোধের নীতির পরিপন্থী। ওড়িশায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে এই ধরনের ঘটনার সংখ্যা বেড়েছে বলে অভিযোগ। গত বছর থেকে একাধিক শ্রমিক অত্যাচারের কথা নিজের মুখে তিনি জানিয়েছেন। এর আগে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীও ওড়িশার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছিলেন। এবার সেই পথেই হাঁটলেন বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। তার মতে, শুধু নিরাপত্তা নয়, মানবিকতার স্বার্থেও কেন্দ্রীয় সরকারকে দ্রুত পদক্ষেপ করতে হবে। এই নিয়ে 9 দিন ফের সংঘর্ষবিরোধী চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। জম্মু ও কাশ্মীরের লাইন অফ কন্ট্রোল বরাবর বিনা প্ররোচনায় গুলি চালায় পাক সেনা। কুপওয়ারা, উরি এবং আখনুর এলাকায় একাধিক সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। গত 22 এপ্রিল পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় 26 জনের মৃত্যুর পর থেকে একাধিক কড়া পদক্ষেপ করেছে ভারত। এরপর থেকে পরিস্থিতি কিছুটা তপ্ত হয়েছে সীমান্তে। বারবার পাকিস্তানের তরফে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করার খবর সামনে আসছে। বৃহস্পতিবার রাতেও সীমান্ত রেখার নিকটবর্তী কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, নৌশেরা, আখনুরের সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালিয়েছিল পাক সেনা। তার আগে বুধবার রাতে সীমান্ত রেখার উরি এবং আখনুর সেক্টরে গুলি বর্ষণ করে পাকিস্তান। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত সীমান্তবর্তী নৌশেরা, সুন্দরবানে, আখনুর সেক্টরে বিনা প্ররোচনায় গুলি চালায় পাক সেনাবাহিনী। সোমবার রাতেও কাশ্মীরের কুপওয়ারা এবং বারামুলা সেক্টরে বিনা প্ররোচনায় গুলি চালিয়েছিল পাকিস্তান। তার আগে হামলা চলে পুঞ্চে। তবে সব ক্ষেত্রেই পাল্টা জবাব দিয়েছে ভারত। শুকনো ভাত, অস্বাস্থ্যকর পরিবেশ আর দিদিমণির খামখেয়ালিপনায় ধুঁকছে শিশুরা। বড় জামশোলার ICDS কেন্দ্রে চলছে চরম অবহেলা। ঝাড়গ্রাম জেলার খারাবন্দি গ্রাম পঞ্চায়েতের বড় জামশোলা গ্রামে শিশুদের ভবিষ্যৎ আজ প্রশ্নের মুখে।
সরকারি কাগজ কলমে আইসিডিএস কেন্দ্র থাকলেও বাস্তবে তার অস্তিত্ব শুধু নামেই। নেই কোনো নিজস্ব ভবন, নেই সুস্থ পরিষ্কার পরিবেশ, নেই পুষ্টিকর খাবার। গ্রামের এক বাসিন্দার বারান্দায় চলে শিশুপাঠ, রান্নাবান্না এবং খাওয়া দাওয়া। সেখানে স্বাস্থ্যকর পরিবেশ তো দূরের কথা, ন্যূনতম ব্যবস্থা পর্যন্ত নেই। প্রতিদিন শিশুদের পাতে পড়ছে শুধু শুকনো ভাত, নেই সবজি, নেই ডাল। বছরের পর বছর ধরে চলে আসছে এই অব্যবস্থা। অভিভাবকরা অভিযোগ তুলেছেন দিদিমণির উদাসীনতা এবং সুপারভাইজারের নিষ্ক্রিয়তার কারণেই শিশুদের ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যাচ্ছে। ফোন করলেও সুপারভাইজার ফোন ধরেন না, অভিযোগ জানিয়েও মিলছে না সাড়া। দিদিমণিকে জবাবদিহির কথা বললেই উত্তর মেলে। চাকরি করতে গেলে একটু নির্লজ্জ হতেই হয়। এই ঔদ্ধত্যপূর্ণ মনোভাবেই বোঝা যায় কতটা গুরুত্ব পাচ্ছে শিশুদের শিক্ষা এবং স্বাস্থ্য। কখন স্কুল খুলবে আর কখন বন্ধ থাকবে তারও নির্দিষ্ট নিয়ম নেই। সবই নির্ভর করছে দিদিমণির ব্যক্তিগত সময়ের উপর। বিরোধী পঞ্চায়েত সদস্য সরাসরি অভিযোগ তুলে বলেছেন, আমি বিষয়টা জানি, অভিভাবকরাও আমাকে জানিয়েছেন, কিন্তু বিরোধী হওয়ায় কেউ শুনতে চায় না। তবুও আমি বিডিও এবং পঞ্চায়েত প্রধানের কাছে অভিযোগ জানাবো। প্রশাসনের দৃষ্টি এড়িয়ে দিনের পর দিন চলতে থাকা এই অবহেলা আর সহ্য করতে রাজি নন গ্রামবাসীরা। এখন তাদের একটাই প্রশ্ন, কবে জাগবে প্রশাসন? কবে শিশুরা পাবে সম্মানের সঙ্গে শিক্ষা এবং পুষ্টির অধিকার? ভরা গ্রীষ্মে বসন্তের ছোঁয়া, কয়েকদিনের আবহাওয়া অন্তত তেমনটাই বলছে। সকালে রোদ, দুপুর পেরিয়েই আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, যা দিন ও রাতের তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই কমিয়ে দিয়েছে। আজ শনিবারও রাজ্যের 7 জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে ঝড় হতে পারে। এই 7 জেলার 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে। সঙ্গে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। রবিবার ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে, তবে পশ্চিমের বেশ কিছু জেলা সহ দক্ষিণবঙ্গের 8 জেলায় রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টি হতে পারে। শনিবার কলকাতার আকাশ পরিষ্কার থাকবে, বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ। বিকেল বা রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ সর্বনিম্ন তাপমাত্রা 25.8 ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি। অন্যদিকে উত্তরবঙ্গেও মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং সহ উপরের জেলাগুলিতে। দার্জিলিং থেকে সমতলের মালদহ পর্যন্ত সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস। রবিবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উত্তরবঙ্গে। আজকের মতন খবর এই পর্যন্তই। ধন্যবাদ।